আচ্ছা, আজকে দেখো 13টা হবে, পৃষ্ঠা নম্বর 221, 13 দাগ বলেছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, চারধার পাঁচিল দিয়ে ঘিরতে, তার মানে এখান থেকে কি ক্লু পাওয়া যায়? চারধার পাঁচিল দিয়ে ঘেরা মানে, চারধার বললে কি বোঝায়? পরিসীমা বোঝায়। সে যে কোনো কিছু হোক, চারধার বলতে পরিসীমা বোঝায়। তাহলে পরিসীমা বার করতে গেলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা বার করতে গেলে স্বাভাবিক আমাকে বাহুর দৈর্ঘ্যটা লাগবে। এখানে বাহুর দৈর্ঘ্য বলা নেই, বলা আছে কি? কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমি যদি ধরি বর্গাকার জমিটি কর্ণের বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গাকার জমিটি বাহুর দৈর্ঘ্য, বাহু ইকুয়ালস টু এ মিটার, লিখলাম। তাহলে আমাকে ওখানে কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে বর্গাকার জমিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গাকার জমিটি কর্ণের দৈর্ঘ্য হবে a√2, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু√2, তাহলে বাহু মানে a√2। তাহলে সুতরাং শর্তানুসারে আমি বর্গাকার জমিটি কর্ণের দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি বা পেয়েছি এখানে a√2, আর বইতে বলে দিয়েছে 20√2। তাহলে a√2 ইকুয়ালস টু আমি 20√2 লিখতে পারি তো? তাহলে এর ভ্যালুটা কত হবে? 20√2 বাই √2, এই √2 এদিক থেকে এখানে চলে আসবে, গুণ ছিল ভাগ হয়ে যাবে, √2 কেটে গেলে এর মান আসবে 20। তাহলে এর মান আমি পেয়ে গেছি। তাহলে চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? তাহলে আমি কি লিখবো? বর্গাকার জমিটির, এবার বর্গাকার জমিটির পরিসীমা। চারধার পাঁচিল দিয়ে ঘেরা মানেই আমাকে বার করতে হবে পরিসীমা। তাহলে পরিসীমা আমার তো বাহু বেরিয়ে গেছে, এবার আমি পরিসীমা বার করতে পারি। পরিসীমা হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, মানে 80 মিটার। ওকে, হয়ে গেল, একটা অ্যান্সার বেরোলো। এবার এখানে আরেকটা অ্যান্সার বলেছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হয়। আচ্ছা, প্রতি বর্গমিটার মানেই বর্গাকার জমিটার ক্ষেত্রফল বোঝাতে চাইছে, তাই না? তাহলে বর্গমিটার মানে বর্গ কথাটার মানে কি? ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের বাহু ইন্টু বাহু, তার মানে 20 ইন্টু 20 বা 20 স্কোয়ার করতেও পারি, 20 ইন্টু 20 মিটার স্কোয়ার। তাহলে আসবে 400 বর্গমিটার বা 400 মিটার স্কোয়ার। এইবার তো সোজাই, আমাকে বলেছে প্রতি বর্গমিটারে খরচ হয় 20 টাকা। তাহলে প্রতি বর্গমিটার মানে কি? 1 বর্গমিটারে খরচ হয় 20 টাকা বলেছে, আর টোটাল কত বর্গমিটার? 400। তাহলে 400 বর্গমিটারে কত খরচ হবে? ব্যাস হয়ে গেল। তাই টোটাল হবে 8000 টাকা। তাহলে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। এই অ্যান্সারটা কি? তোমরা যখন অ্যান্সার লিখবে বইতে, তখন মানে অঙ্কের শেষে, তখন বর্গাকার জমিটির পরিসীমা লিখবে না, তখন যেটা বলেছে ওই যে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, তো লিখবে বর্গাকার জমিটিকে পাঁচিল দিয়ে ঘিরতে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। মানে বইতে যেহেতু যে হিসাবে লাইনটা বলেছে সেই হিসাবে অ্যান্সারটা যাবে। আমি যখন অঙ্ক করবো তখন পরিসীমা লিখতে পারি, সেটা অসুবিধা নেই। আর এইটা ক্ষেত্রফলটাও তাই বলেছে, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ পড়বে? 20 টাকা হিসেবে ঘাস বসাতে টোটাল 8000 টাকা আমার খরচ পড়বে। ওকে, এইবার দেখো 14 দাগ, পেজ নাম্বার 22114। আমাদের একটি আয়তাকার বাগানের কর্ণ বরাবর একটি বেড়া দেবে, কর্ণ বরাবর বেড়া দিতে বলেছে। বাগানটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, বেড়ার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। আচ্ছা, আমি যদি ছবিটা ড্র করি, তাহলে আয়তাকার বাগান মানে হচ্ছে এইটা, হচ্ছে আয়তাকার বাগান। দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার আর প্রস্থ বলেছে 7 মিটার। তাহলে এইটা 12 মিটার,
এটা 12 মিটার হলে এটাও 12 মিটার, এই দিকটা দৈর্ঘ্য বোঝায়, আর এইটা হবে তাহলে 7 মিটার, এটাও 7 মিটার। আচ্ছা, কর্ণ বরাবর বেড়া দিতে বলেছে, মানে ধরো এইখান থেকে এইরকম একটা কর্ণ বরাবর বেড়া দিতে হবে। তাহলে এখান থেকে এটাও কর্ণ বলা যায়, আবার এখান থেকে এটাও, যা খুশি তোমরা যেভাবে খুশি করতে পারো। তাহলে কর্ণ বরাবর একটা বেড়া দেবো। তাহলে আমাকে বলেছে বেড়াটির দৈর্ঘ্য কত, তার মানে আমি বর্গক্ষেত্রটার এই আয়তক্ষেত্রটার যদি কর্ণের দৈর্ঘ্য বার করতে পারি, সেটাই তো বেড়ার দৈর্ঘ্য হবে, কারণ এই জমিটার কর্ণ বরাবর বেড়া দেওয়া হয়েছে। তার মানে কর্ণ যেটা সেটাই তো বেড়ার দৈর্ঘ্য, কর্ণ যেটা সেটাই তো বেড়ার দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য বার করতে পারলে আমি বেড়ার দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে কি লিখতে পারি, সুতরাং আয়তকার জমিটি বাগান বলেছে, আয়তকার বাগানটি কর্ণের দৈর্ঘ্য, আয়তকার বাগানটি কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য আমি ডাইরেক্ট বার করে ফেলতে পারবো, কারণ কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, আয়তক্ষেত্রে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো বলেই দিয়েছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য ডাইরেক্ট আমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এত মিটার বলেছে, মিটার। তাহলে 12 12 হয় 144, আর 7 7 হয় 49। তাহলে দুটো যোগ করলে ভিতরে থাকবে √ 193 মিটার। এটাই অ্যান্সার, কারণ 193 আমরা রুট করতে পারি না বা বর্গমূল বার করতে পারি না, তাহলে √ 193 এটাই থাকে। তাহলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য এটা বেরোলো। এবার বলেছে বাগানটিকে বা বেড়াটির দৈর্ঘ্য কত, তাহলে এটাই আমি সুতরাং দিয়ে লিখে দিতে পারি, সুতরাং বেড়াটির দৈর্ঘ্য √ 193 মিটার। তাই তো, কেন, কারণ কর্ণটাই তো বেড়া বলেছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য যেটা সেটাই বেড়ার দৈর্ঘ্য হবে। বোঝা গেল এইটুকু। এইবার বলেছে দেখো, তাহলে বেড়াটার দৈর্ঘ্য বেরোলো √ 193 মিটার। এইবার বলেছে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তাদের পরিসীমা কত। তাহলে বেড়াটার দৈর্ঘ্য আমি লিখলাম, ABCD মার্কিং করলাম। ABCD দেখো একটা আয়তক্ষেত্র, আর BD কর্ণ আকার ফলে ABCD ত্রিভুজ আয়তক্ষেত্রটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে, একটা ত্রিভুজ হচ্ছে ABD আর একটা ত্রিভুজ হচ্ছে BCD। ঠিক আছে, এইবার এই ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা বার করতে পারলেই আর একটা ত্রিভুজের পরিসীমা পেয়ে যাবো, কারণ দুটো ত্রিভুজের পরিসীমাই সেম হবে। কারণ দুভাগ তো, আয়তক্ষেত্রকে যদি একটা কর্ণ বরাবর দুভাগ করি তাহলে তো দুটো সমান ভাগ পাবো, তাই না, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ওর সমান। তাহলে যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা বার করবো। তাহলে ত্রিভুজের পরিসীমার সূত্র কি, ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে ত্রিভুজের যে 3টে বাহু থাকে সেই 3টে বাহু যোগ করে দিলেই ত্রিভুজের পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে ত্রিভুজের 3টে বাহু কি, আমি যদি ABD বলি তাহলে 3টে বাহু হচ্ছে 7 12 আর √ 193। আবার যদি ত্রিভুজ BCD বলি তারও দেখো বাহু হচ্ছে 7 12 আর √ 193। তাহলে আমি এখানে কি লিখতে পারি, ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD এর প্রত্যেকটি পরিসীমা, প্রত্যেকটি কথাটি লিখতে হবে, কারণ প্রত্যেকটি পরিসীমা একই আসবে। ওই ABD ত্রিভুজেরও যা আসবে BCD ত্রিভুজেরও তাই আসবে, তাই ABD আর BCD আমি উল্লেখ করে দিলাম একসাথে। তাহলে 3টে বাহুর যোগফল, তাহলে 3টে বাহু কি কি, 12 প্লাস 7 প্লাস √ 193, এত মিটার। আবারও বলছি, এটা দুটো ত্রিভুজেরই একই বাহু, দুটো ত্রিভুজেরই 3টে বাহু কমন। এটা এই ABD ত্রিভুজেরও 12 7 আর 193 আছে, আর BCD ত্রিভুজেরও 3টে বাহু হচ্ছে 12 7 আর 193। তাহলে ওই জন্য দুটো ত্রিভুজের প্রত্যেকটার পরিসীমাই সেম আসবে। তাহলে 12 প্লাস 7 মানে 19 √ 193 মিটার। এইটাই হলো অ্যান্সার। তাহলে মানে দুটো ত্রিভুজের প্রত্যেকটি পরিসীমা হচ্ছে 19 প্লাস √ 193। এটা এরকমই থাকবে, কারণ এটার সাথে এটা কিছু করতে পারবো না, এটা যেহেতু √ দিয়ে ভাঙাতে পারছি না, তাই √ এর মধ্যে থাকা সংখ্যার সাথে আমি স্বাভাবিক সংখ্যা বা একটা পূর্ণ সংখ্যার আমি যোগ বিয়োগ করতে পারি না, তাই এটা এরকমই থাকবে। এইবার দেখো 15 ধাপ।
পেজ 221 15 দাগ। মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5, পরিসীমা বলেছে 140 মিটার। তাহলে আমি এরপরে আর কিছু করবো না, অনুপাত বলে দিলে আমি সেখান থেকে ইন্ডিভিজুয়ালি অনুপাতটাকে উঠিয়ে এক্স ধরে নিতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, হলঘরটির দৈর্ঘ্য 9x মিটার আর প্রস্থ 5x মিটার। ধরি হলঘরটির দৈর্ঘ্য ইকুয়ালস টু 9x মিটার আর হলঘরটির প্রস্থ ইকুয়ালস টু 5x মিটার। ওকে, অনুপাত বলে দিলে আমরা এরকম করতে পারি, এরকম অনেক এরকমই হয়। অনুপাত তুলে দিলে মানে ইন্ডিভিজুয়ালি যদি ধরে নিই তাহলে তার সাথে x ধরে নিতে হবে। সুতরাং শর্তানুসারে দেখো পরিসীমা বলে দিয়েছে 140 মিটার। তাহলে আমাদের পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়ালস টু 140 করতে পারি, কারণ এই হলো পরিসীমা সূত্র দিয়ে আমার এখান থেকে মানটা এসছে, আর বইতে পরিসীমা বলে দিয়েছে 140 মিটার। তাহলে দুটো ইকুয়াল, এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে 2 ইন্টু এখান থেকে আসবে 14x ইকুয়ালস টু 140। এখান থেকে 14 আর 2 গুণ না করে যদি একবারে এই পাশে তুলে নিয়ে যাই তাহলে এটা 22 হয়ে যাবে, কারণ গুণ আকারে আছে। তাহলে 2 ইন্টু 14 হয়ে যাবে এরকম, 14 কাটো 10 হয়, 2 দিয়ে এটা কাটো 5 হয়। তাহলে x এর মান আসলো 5। তাহলে x এর মান 5 আসলে আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো। সুতরাং হলঘরটির দৈর্ঘ্য হবে 9 ইন্টু 5 45 মিটার আর হলঘরটির প্রস্থ হবে 5 ইন্টু 5 25 মিটার। ওকে, এই অবধি বোঝা গেল? কিছুই নেই এখানে। এইবার বলেছে মৌসুমীরা ওই হলঘরটার মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি। প্রথম কথা হচ্ছে আমি এইটুকু করলাম, ওরে একটা জিনিস দেখতে পাচ্ছি, আগের ইউনিটগুলো ছিল মিটারে আর এখানে 25 সেমি আর 20 সেমি বলেছে। তাহলে মিটারকে আমি সেমিতে কনভার্ট করে নিয়ে যাব, তাই তো? কারণ দুটো আলাদা ইউনিট থাকলে আমি অঙ্কটা সলভ করতে পারবো না। তাহলে দুটোকে নিয়ে যেতে হবে সেমিতে, এই দুটোকে। তাহলে মিটার থেকে সেমিতে নিতে গেলে কি হয়, মিটার ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে এখানে 100 দিয়ে গুণ করে দিই, পেলাম হচ্ছে 4500 সেন্টিমিটার। আর এটাকেও যদি 100 দিয়ে গুণ করি 25 মিটারকে, তাহলে এটা হবে 2500 সেন্টিমিটার। একবারে নিয়ে আসি। আচ্ছা, এইবার ব্যাপারটা বুঝবো। বলেছে হলঘরটার মেঝেতে এত সেমি আয়তকার টালি বসাতে হবে। ধরো আমাদের একটা মেঝে আছে, আমি মেঝেতে টাইলস বসাবো। তাহলে মেঝেটার মাপ অনুযায়ী তো টাইলসটা বসবে। তাহলে মেঝেটা কতটা জায়গা জুড়ে আছে সেইটা অনুযায়ী ওই মেঝেতে অত ইন্টু অত, ওই এত ইন্টু এত। তার মানে কি, ওই এত ইন্টু এত মানে বুঝতে পারছো, ওটা দৈর্ঘ্য আর প্রস্থ বোঝাচ্ছে। দৈর্ঘ্যটা বোঝাচ্ছে 25 সেমি আর প্রস্থটা বোঝাচ্ছে 20 সেমি, মানে ওটা বোঝাচ্ছে আয়তকার টালির দৈর্ঘ্য প্রস্থ বোঝাচ্ছে। তাহলে টালির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তাহলে কি বার করবে, টালির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তাহলে প্রতিটি টালির ক্ষেত্রফল বার করতে হবে। যেহেতু 25 ইন্টু 20 বলেছে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তোমাকে তো বলেই দিয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ওইটার ক্ষেত্রফল বার করার আগে আমি ওইটা বুঝিয়ে, ক্ষেত্রফল যেহেতু বার করতে হবে তাহলে আমার হলঘরটার ক্ষেত্রফলও তো দরকার, কারণ হলঘরটাতেই তো বসাবো। ওই হলঘরটার টোটাল ক্ষেত্রফল যে যতটা, ততটাতেই তো টালি বসাবো। মানে প্রতিটা টালি হচ্ছে 25 ইন্টু 20 করে। এবার 25 ইন্টু 20 করে টোটাল এত ইন্টু এততে আমার টালিগুলো বা টাইলসগুলো বসাতে হবে। তাহলে এইটার গুণ করলে ক্ষেত্রফলটা পাবো। হলঘরটির ক্ষেত্রফল 4500 ইন্টু 2500 সেমি স্কোয়ার হবে। আচ্ছা, আর প্রতিটি টালির ক্ষেত্রফল কত হবে, 20 ইন্টু 25 বলেছে, বা 25 ইন্টু 20 যেমন আছে তেমনই দেবো। 25 ইন্টু 20 সেন্টিমিটার স্কোয়ার। এটা এরকমই রেখে দাও, আমার পরে কাটাকাটি করতে বা যা হবে করতে সুবিধা হবে। গুণ করবো না, এটা এরকমই রেখে দেবো।
তাহলে এইবার বলেছে দেখো, প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের অলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ পড়বে? তাহলে আমার প্রতিটি টালি মানে একটা টালির ক্ষেত্রফল এইটা, আর এই একটা টালির ক্ষেত্রফল মানে একটা টালি করে বসাতে বসাতে টোটাল এতটা জায়গায় আমাকে টালিটা বসাতে হবে। তাহলে এতটা জায়গায় বসাতে আমার কটা টালি লাগবে, আমি কথাটা বোঝাতে পারছি? মানে একটা টালি এত ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা টালি এক একটা টালি বসাতে 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 টোটাল এই হলঘরটা মানে এই এতটা ক্ষেত্রফলটা কমপ্লিট করতে হবে, মানে এতটা জায়গা কমপ্লিট করতে হবে। তাহলে আমার একটা টালির জন্য যদি এতটা জায়গা লাগে, তাহলে এতটা জায়গার জন্য কটা টালি লাগবে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। মানে হলঘরে টোটাল কটা টালি বসাবো সেটা বার করতে গেলে এই হলঘরের ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, তাহলে টোটাল কটা টালি লাগবে আমার বেরিয়ে যাবে। তাহলে মোট টালির সংখ্যা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। মোট টালির সংখ্যা, মোট টালির সংখ্যা হবে হলঘরের ক্ষেত্রফল যত, ততকে আমি এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, মানে 25 × 20 দিয়ে ভাগ করব। এই কারণে দেখো এখানে কাটাকুটিটা হবে বলে আমি কষ্ট করে আর গুণ করি, কারণ এখানে আমাকে কাটাকুটি করতে হবে। তাহলে গুণ আকারে যদি রেখে দিই কাটাকুটি করতে সুবিধা। তাহলে টালির সংখ্যা যেহেতু এখানে টি আসবে, বারবার বলছি এখানে টি আসবে, কারণ তুমি মোট টালির সংখ্যা বার করছো। এক একটা, এই জায়গাটা ভালো করে বোঝো, আবারও বলছি, এক একটা টালির ক্ষেত্রফল এত, টোটাল এই জায়গাটায় টালি বসাতে হবে। তাহলে এই ক্ষেত্রফল বিশিষ্ট এক একটা টালি বসাতে বসাতে টোটাল এতটা জায়গা কমপ্লিট করতে হবে। এতটা জায়গা কমপ্লিট করতে গেলে টোটাল মোট কটা টালি লাগবে, তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করলেই সেটা বেরোবে। কিভাবে হচ্ছে, এতটা জায়গা যদি লাগে একটা টালির জন্য, একে কত এততে কত, দেখো ঐকিক নিয়মে যদি হিসাব করো তাহলে এটা বাই এটাই আসে। তো ঐকিক নিয়মে না করে আমরা এইভাবেই করতে পারি ডাইরেক্ট, কারণ এটা ভাগই হয়। টোটাল ঘরের ক্ষেত্রফলকে যদি এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে ওই ঘরে টোটাল কটা টালি বসাবো সেটা বেরিয়ে যাবে। তাহলে কাটাকুটি করবে, ও 0 0 কাটবে, 25 দিয়ে 25 কাটলো 10 হলো, এখানে 2 দিয়ে এখানে হলো 5 হলো, তাহলে 5 × 5 = 25, এটা 225, মানে এতটি টালি লাগবে। টোটাল এতগুলো টালি আমার ওই ঘরটাতে বসাতে হবে, ঠিক আছে? এইবার বলেছে প্রতি 100 টালির দাম 500 টাকা। তাহলে 100 টালির দাম মানে আমি যখন দোকানে কিনতে গেছি, টালি কিনতে গেছি, তখন 100 টালির দাম 500 টাকা হিসেবে আমি কিনেছি। তাহলে টোটাল আমার এতগুলো টালি লাগবে, এতগুলো টালি। তাহলে একটি টালির দাম 500/100 হবে, আর টোটাল এতগুলো টালি কিনতে আমার কত খরচ পড়েছে সেটাই বার করতে হবে। তাহলে এতগুলি টালির দাম হবে 500 × 22,500/100। 0 0 কেটে দাও, 5 দিয়ে এটাকে যদি গুণ করো, 5 × 5 = 25, 5 হাতে 2, 5 × 2 = 10, হাতে 12, 2 হাতে 1, 5 × 10 আর 1 11, এত আর 2 0, মানে এত টাকা হচ্ছে এর অ্যান্সার। বুঝা গেল? আচ্ছা, এইবার দেখো 16 দাগেরটা। 16 দাগেরটা ইম্পর্টেন্ট আছে আর একটু অন্যরকম আছে, হ্যাঁ, ভালো করে বুঝবে। 16 দাগের বলেছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়, আর হলঘরটার প্রস্থ যদি 4 মিটার কম হতো তাহলে আবার 1620 টাকা খরচ হতো। আচ্ছা, ফার্স্টে বলে দিয়েছে দৈর্ঘ্য 18 মিটার, পরের লাইনটা যখন বলছে দেখো প্রস্থ কমাতে বলেছে, প্রস্থ কিন্তু বলে দেয়নি, বোঝা গেছে? দৈর্ঘ্যটা বলে দিয়েছে, প্রস্থ কিন্তু বলে দেয়নি। প্রথমটার দৈর্ঘ্য বলে দিয়েছে, দ্বিতীয়টার আবার প্রস্থ কমাতে বলেছে। তাহলে প্রস্থ কার থেকে কমাবো, প্রস্থটা তো বলেই দেয়নি, তাহলে আমাকে প্রস্থটা ধরে নিতে হবে। ধরি হলঘরটির প্রস্থ, হলঘরটির প্রস্থ x মিটার ধরে নিলাম, আর হলঘরটার দৈর্ঘ্য তো বলে দিয়েছে, হলঘরটার দৈর্ঘ্য বলে দিয়েছে 18 মিটার। এইখানে ভালো করে বুঝবে, কার্পেট দিয়ে মুড়তে বলেছে। ফার্স্ট লাইনটার মানেটা বোঝাচ্ছি এখন। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট
একটি বড় হলঘর কার্পেট দিয়ে মুড়তে, কার্পেট দিয়ে মোড়া মানেই ওই হলঘরটা কতটা জায়গা, ওই যে আগের অঙ্কটা যেমন টালি বসাচ্ছি, টালি বসাতে কতটা জায়গায় টালি বসাচ্ছি, তার মানে কি ঘরটার ক্ষেত্রফল বোঝাচ্ছি। তাহলে এই টালি বসানোর মতোই এটা, কার্পেট দিয়ে মুড়বো, তাহলে কার্পেট দিয়ে তো পুরো মেঝেটাই মুড়বো, তাহলে পুরো মেঝেটার কি বার করতে হবে, ক্ষেত্রফল, মানে হলঘরটার ক্ষেত্রফল। তাহলে হলঘরটার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে হলঘরটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 18 ইন্টু এক্স মিটার স্কোয়ার, মানে 18x বর্গ মিটার। ডাইরেক্ট এটাও লেখা যায়, আমি এটা ভেঙে দেখালাম, ডাইরেক্ট 18x লিখতে পারো। আচ্ছা গেল, 2160 টাকা খরচ হয়, ওই ব্যাপারটা পরে বলছি, মানে টাকার ব্যাপারটাই পরে আসছে। এবার বলছে যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো। আচ্ছা, সুতরাং যদি হলঘরটি প্রস্থ 4 মিটার কম হতো তবে প্রস্থ হতো, তাহলে প্রস্থ কত ছিল, x, 4 মিটার কম, তার মানে x মাইনাস 4 মিটার। তাহলে প্রস্থ ছিল একটা, চেঞ্জ হয়ে এটা হয়েছে, বোঝা গেল। আর দৈর্ঘ্য যেটা ছিল সেটাই বলেছে, দৈর্ঘ্য 18ই আছে। তাহলে এখন তো ক্ষেত্রফলটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু প্রস্থ চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন হলঘরটির ক্ষেত্রফল, এখন হলঘরটির ক্ষেত্রফল, এই জায়গাটা ভালো করে বুঝবে কি বলতে চাইছি। যখন প্রস্থ x, দৈর্ঘ্য 18, তখন ক্ষেত্রফল হচ্ছে এইটা। এবার প্রস্থ আমাকে 4 মিটার কমাতে বলেছে, তাহলে প্রস্থ কমে গিয়ে হয়ে গেল x মাইনাস 4, আর দৈর্ঘ্যটা কিছু বলেনি, তাহলে দৈর্ঘ্যটা সেমই আছে, মানে 18 মিটারই আছে। এবার যখন প্রস্থ চেঞ্জ হয়ে গেছে তখন হলঘরটার ক্ষেত্রফলও তো চেঞ্জ হবে, কারণ প্রস্থটা তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এইটা হবে, একই না, কারণ দৈর্ঘ্য তো এটাই ছিল, প্রস্থ এইটা। তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এটা আসবে হচ্ছে 18x মাইনাস 72 মিটার স্কোয়ার। এটা এরকমই রেখে দেবে, এরকমই থাক, বা সব থেকে ভালো হয় এটা এরকমই রেখে দেবে, এরকমই রেখে দাও, গুণ করার দরকার নেই, পরে আমার কাজে লাগবে, দরকার নেই গুণ করার। আচ্ছা এইবার দেখো টাকার ব্যাপারটা বলি, এই অবধি ক্লিয়ার হলো। এটা একটা ক্ষেত্রফল ফার্স্টেরটা, আর এইটা পরেরটা ক্ষেত্রফল, মানে এটা কখন ক্ষেত্রফল, যখন প্রস্থ 4 মিটার কমানো হয়েছে তখন ক্ষেত্রফল এইটা গেল। প্রথমে বলেছে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। আচ্ছা, 2160 টাকা যে খরচ হয় সেটা এত বর্গ মিটারে খরচ হয় তো, মানে এই এত বর্গ মিটারে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে লিখে বলতে পারি, প্রথম ক্ষেত্রে 18x মিটার স্কোয়ারে খরচ হয় 2160 টাকা বলতে পারি। আর 1 বর্গ মিটারে কত খরচ হবে, তাহলে 2160 বাই 18x টাকা হয়ে যাবে, মানে টাকায় চলে আসবে। আমার দেখো টোটাল হিসাবটা আমাকে বলেছে, আমি কেন 1 বর্গ মিটারের হিসাবটা বার করলাম, কারণ আমাকে 18x বর্গ মিটারের হিসাব এইটা বলেছে। মানে কি 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি আয়তকার মেঝে কার্পেট হলঘর কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ। তাহলে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে প্রস্থ তো এইটা, তাহলে ক্ষেত্রফল এটা, কার্পেট দিয়ে মোড়া মানেই ক্ষেত্রফল বার করেছি। তাহলে বলতে পারি তো 18x বর্গ মিটারে খরচ হয় 2160 টাকা 1 বর্গ মিটারের মতো, কারণ একই হিসাব দুটো থেকেই বার করতে হবে। এটা থেকেও বার করলাম, আবার দ্বিতীয় ক্ষেত্রে এটা থেকেও বেরোবে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে, কারণ 1 বর্গ মিটারের হিসাব না বার করলে দুটোর সেম আসবে না, মানে দুটোরই 1 বর্গ মিটারের হিসাবটা বার করতে হবে, নাহলে আমি অঙ্কের সমাধানে আসতে পারবো না। তাহলে এক্ষেত্রে এই এত বর্গ মিটার যখন ছিল তখন কত খরচ হয়েছিল, দেখো 1620 টাকা। তাহলে 18 ইন্টু x মাইনাস 4 মিটার স্কোয়ারে খরচ হয় 1620 টাকা, 1620 টাকা হয়। 1 বর্গ মিটারে খরচ হয় 1620 বাই 18 ইন্টু x মাইনাস 4 টাকা হবে, বোঝা গেল। আচ্ছা
এই অবধি করলাম। এটাও 1 বর্গ মিটারের হিসাব, এটাও 1 বর্গ মিটারের হিসাব। এটা কখন? ফার্স্টেরটা যখন 18 মিটার দৈর্ঘ্য ছিল আর এক্স প্রস্থ ছিল, তখন এই টাকাটা খরচ হচ্ছে। আর এইটা হচ্ছে পরেরটা, যখন প্রস্থ 4 মিটার কমে গিয়ে ক্ষেত্রফল এটা হয়েছিল, তখন আমার খরচ হচ্ছে এইটা। ঠিক আছে, মানে আমি এখান থেকে এইটা কমিয়ে দিচ্ছি খরচটা। তাহলে দুটোই তো 1 বর্গ মিটারের হিসাব। তাহলে এইবার শর্তানুসারে এটা ইকুয়ালস টু এটা করতে পারি, কারণ দুটোই তো 1 বর্গ মিটারের হিসাব। প্রতি ক্ষেত্রে 1 বর্গ মিটারের হিসাব, এইটা আর এইটা আসবে। তাহলে দুটোই তো সেম, এটা ইকুয়ালস টু এটা করতে পারি এবার শর্তানুসারে দিয়ে। তাহলে সুতরাং শর্তানুসারে এইটা ইকুয়ালস টু এইটা 2160 বাই 18x ইকুয়ালস টু 1620 বাই 18 ইন্টু এক্স মাইনাস 4। এইটা কারণ দুটোই 1 বর্গ মিটারের হিসাব, ওই জন্য এই দুটো ইকুয়াল হবে। এখান থেকে আবার এক্স এর মান বার করে ফেললেই হয়ে গেল অঙ্কটা। এই নিচেরটুকু মুছে দিলাম। এইবার এটা সমাধান করব। দেখো সমাধানটা কিভাবে হবে। আচ্ছা দেখো, এখান থেকে যদি করি, আমি যদি এটাকে কোণাকুণি গুণ করি, তাহলে 18x ইন্টু 1620 হয়। আর এটার সাথে এইটা হলে, এটার সাথে এটা হলে, এটার সাথে এইটা হয়ে যাবে, মানে 18x মাইনাস 72 ইন্টু 2160 হয়। এই ইন্টু দিলেও হয়, না দিলেও হয়। তাহলে 18x মাইনাস 72 হলো, বুঝা গেল? কারণ এটা একবারে গুণ করে দিয়েছি এখানে। এবার এটা যদি এরকম করি, 18x বাই 18x মাইনাস 72 ইকুয়ালস টু 2160 বাই 1620। মানে এইটাকে এর নিচে আনলাম, মানে এক্স গুলোকে এক জায়গায় করলাম আর এই সংখ্যাটাকে এক জায়গায় আনলাম। এটা গুণ ছিল, এদিকে আসলে ভাগ হলো। কারণ এটাকে যদি কাটাকুটি করি, এটা 0 0 কেটে যায়, 2 দিয়ে এটা কাটলে 108 হয়, 2 দিয়ে এটা কাটলে 81 হয়। ঠিক আছে, 3 দিয়ে এটা কাটলে 3 3 9, 3 6 18, 3 দিয়ে এটা কাটলে 3 7 81, 3 দিয়ে এটা কাটলে 12, 3 দিয়ে এটা কাটলে 9, 3 দিয়ে এটা কাটলে 4, 3 দিয়ে এটা কাটলে 3। তাহলে আসলো কত আলটিমেট? 18x বাই 18x মাইনাস 72 ইকুয়ালস টু 4/3। তাহলে ছোট হয়ে গেল। এইবার কোণাকুণি আবার গুণ করব। তাহলে 4, এই 4 দিয়ে এই দুটোকে গুণ হবে, 4 18 72x মাইনাস 4 দুগুণে 8, 4 7 28। আর 3 দিয়ে এটা গুণ করলে হবে 3 18 54x। তাহলে এবার তো জানোই 54xটাকে পাশে আনবো, মাইনাস 54x হবে, যেহেতু ওপাশে প্লাস ছিল। আর মাইনাস 288 এপাশে গেলে প্লাস 288 হবে। আচ্ছা, 54 8 হবে, 5 আর 1 6, 7 18x ইকুয়ালস টু 288 হলো। তাহলে x ইকুয়ালস টু হবে 288 বাই 18, 288 বাই 18। এবার এটা কাটাকুটি করবো, 2 দিয়ে এটা কাটলে 144, 2 দিয়ে এটা কাটলে 9, 9 দিয়ে এটাকে যদি একবারে কাটি 16 হয়, 9 কে 9, 6 9 16। তাহলে x এর মান আসলো দেখো 16, x এর মান আসলো 16। বোঝা গেল? দেখে নাও ভালো করে। x এর মান আসলো 16। এইবার আমাকে বার করতে কি বলেছে দেখো, হলঘরটির ক্ষেত্রফল কত। তাহলে আমি এটা পুরোটা মুছে দিই। x এর মান 16 আসলো। তাহলে x এর মান যখন 16 আসলো, তখন আমি ওই হলঘরটার প্রস্থ ধরেছিলাম না x, সুতরাং হলঘরটার প্রস্থ বলতে পারি x, মানে 18 মিটার, 16 মিটার। হলঘরটির প্রস্থ এখন এখানে বলতে পারি 16 মিটার। আর হলঘরটার দৈর্ঘ্য তো বলাই ছিল 18 মিটার। তাহলে হলঘরটির ক্ষেত্রফল কত হবে? হলঘরটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 18 ইন্টু 16 মিটার স্কোয়ার। 18 ইন্টু 16 করে বসাবো, 18 ইন্টু 16, 6 48 8 হাতে 4, 6 6 হচ্ছে 10, 18 হচ্ছে 18। তাহলে 288, 288 বর্গ। হলঘরটির ক্ষেত্রফল হচ্ছে 288 বর্গ মিটার। বোঝা গেল? এইবার দেখো এখানে লাস্ট অঙ্ক 18 দাগ। 18 দাগটা কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্র, 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের, ইন্টু বলে দিয়েছে মানে তোমাকে ওটা কি বার করতে হবে? ক্ষেত্রফল। কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল ইন্টু বলে দিয়েছে, তার মানে তোমাকে বুঝতে হবে ক্ষেত্রফল। পরিমাপের একটি আয়তক্ষেত্রাকার চাতাল। তাহলে আয়তকার চাতাল, আমি আর কিছু করবো না।
তা যেহেতু আয়তকার চাতাল বলেছে আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে দিয়েছে, মানে 385 ইন্টু 60, তাহলে আয়তকার ফার্স্ট লাইনে কি করব, আয়তকার চাতালটি ক্ষেত্রফল। যতটুকু বুঝবো ততটুকু করবো, এটুকু করে এটুকু বুঝলাম করে ফেললাম, বাকি পরের লাইন পরে বুঝবো, একবারে কখনো বুঝতে যাবে না। তাহলে 385 ইন্টু 60 মিটার স্কোয়ার, এটুকু বোঝা যাবে। এরপরে বলেছে চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। আচ্ছা, সর্ববৃহৎ এখানে আর কিছুই বলে দেয়, মানে এই অঙ্কটা একটু আলাদা, ছোট অঙ্ক কিন্তু একটু আলাদা। বাকি অঙ্কে যেমন ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ যাই হোক কিছু বলা ছিল, এখানে দৈর্ঘ্য প্রস্থটা বলে দিয়েছে, ক্ষেত্রফল পেয়ে গেছে। এবার বলেছে সর্ববৃহৎ এই আয়তকার চাতালটা পাকা করব, পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস বসাতে পারবে। আচ্ছা, সর্ববৃহৎ এখানে আমি একটু লসাগু গসাগু কনসেপ্টে আসি। সব থেকে বড়, সবচেয়ে বড়, সর্বাপেক্ষা বেশি, সব থেকে বেশি, এগুলো বোঝালে কি হয়, গসাগু। বাচ্চাদের অঙ্ক ক্লাস 6 থেকে করানো হয় এগুলো। আর লসাগু করলে কি হয়, কমপক্ষে, সবচেয়ে ছোট, সব ক্ষুদ্রতম, এগুলো বোঝালে লসাগু। তাহলে এখানে সর্ববৃহৎ বলেছে, তাহলে 385 আর 60 আমি কি করব, গসাগু করব। তাহলে সিম্পল কি লিখবো, এখানে ওই লাইনটা কিছু লিখতে হবে না, এখানে যেটা করব মানে 385 ও 60 এর গসাগু করে পাই। যেহেতু সর্ববৃহৎ বলেছে আমি ওই জন্য এর গসাগু করব, কারণ এখানে আর কোনো লজিক নেই, সর্ববৃহৎ বলেছে তাই গসাগু করব। তাহলে 385 আর 60 আমি এটা কি পদ্ধতিতে করব, উৎপাদকে বিশ্লেষণ করে করব না, ভাগ পদ্ধতিতে করব, তাহলে সোজা হবে। ভাগ পদ্ধতিতে তো জানোই এইভাবে করে, এটা দিয়ে যদি করি 6 6 36, 360 হবে, এটা আসলে 25 দিয়ে আবার কাকে করব, 60কে, মানে কোনাকুনি হয়, যেটা ভাগশেষ থাকে তাকে দিয়ে এই কোনারটা আবার 25 দুগুণে হবে 50, 10 হলো, 10 দিয়ে আবার এই 25কে, 10 দুগুণে 20, 5 দিয়ে আবার এই 10কে, মানে কোনারটা 5 দুগুণে 10। তাহলে অ্যান্সার কত আসলো, 5, মানে নির্ণয় গসাগু আসবে, নির্ণয় গসাগু ইকুয়াল টু 5 আসবে। বোঝা গেল এই অবধি? তাহলে নির্ণয় গসাগু 5 আসবে। তাহলে আমার কিন্তু সর্ববৃহৎ কত মাপের টাইলস লাগবে সেটা বেরিয়ে গেল। আমি যখন অ্যান্সারটা লিখবো, ওই অ্যান্সারটা সর্ববৃহৎ লিখবে, সর্ববৃহৎ 5 মিটার ইন্টু 5 মিটার মাপের টাইলস লাগবে, 5 মিটার ইন্টু 5 মিটার মাপের টাইলস লাগবে, একটা অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, এইবার বলি কি বলেছে দেখো, যেহেতু বর্গাকার টাইলস তাই 5 মিটার ইন্টু 5 মিটারই লিখতে হবে। মাপ বললে তোমাকে যেহেতু হলঘরটার মাপ ক্ষেত্রফল হিসেবে বলে দিয়েছে, তোমার যখন এটা 5 মানে কি বেরোলো, বর্গাকার টাইলসটার একটা বাহু, তাহলে মাপ বলতে গেলে ক্ষেত্রফলই বোঝায়। দেখবে স্কোয়ার মিটার বা স্কোয়ার ফুট হিসাবেই মাপ হয়, দোকানে মার্বেল টার্বেল কিনতে গেলে বা যা খুশি মাপ হয়, ওগুলোর মাপ ক্ষেত্রফল আকারেই হয়। তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার মাপে টাইলস লাগবে, বোঝা গেল? এইবার বলেছে সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত। তাহলে টাইলসের সংখ্যা কত, ওই যে এখানে 15 দাগের অঙ্কটা করেছিলাম, হল ঘরে টালি বসাতে, তাহলে হল ঘরের ক্ষেত্রফলকে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছিলাম, এখানেও তাই করলে কি বেরিয়েছিল, মোট টাইলসের সংখ্যা, টাইলির সংখ্যাটা বেরিয়ে গেছিল, এখানেও তাই। এই টোটাল এই এত বর্গ মিটার চাতালটায় এত মিটার ইন্টু এত মিটার মাপের টাইলস বসাবো, তাহলে মোট কটা টাইলস থাকবে, তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে মোট টাইলস সংখ্যা বেরিয়ে যাবে, মানে টাইলসের সংখ্যা। তাহলে সুতরাং মোট টাইলস লাগবে। ওই একই কনসেপ্ট ওই 15টা যে কনসেপ্টে ছিল লাস্টের দিকটা, এটাও তাই, মোট টাইলস লাগবে বা মোট টাইলসের সংখ্যা। চাতালটার ক্ষেত্রফল এটা, কারণ চাতালটার ক্ষেত্রফলে এত মিটার ইন্টু এত মিটার করতে করতে এতটা জায়গা আমাকে কভার করতে হবে,
তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করলে আমার টোটাল, কারণ এটা হচ্ছে এক একটা টালি, এক একটা টাইলসের মাপ, তাহলে টোটাল এতটা জায়গায় টাইলস বসেছে, কটা টাইলস লাগবে? তাহলে 385 ইন্টু 7 বাই 5 ইন্টু 5, মানে টোটাল চাতালটার ক্ষেত্রফলকে এক একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমি ওই এতটার চাতালে মোট কটা টাইলস বসাবো সেটা পেয়ে যাবো। ভালো করে কনসেপ্টটা বুঝবে, আমার কথাগুলো কিন্তু ভালো করে শুনবে। ঠিক, এবার কাটাকুটি করবো। 5 দিয়ে এটা করলে 5 12 60 হয়, 5 দিয়ে যদি এটা কাটি 5 7 35, 3 5 আবার 5 7 35, হ্যাঁ 7 12 84, 4 হাতে 8, 7 12 84 আর 4 8 92, মানে 924টি টাইলস, টোটাল 924টি টাইলস লাগবে এতটা জায়গায় টাইলস বসাতে। বোঝা গেল? দেখো এবার এমসিকিউ গুলো। 19 দাগের এক একটা, আচ্ছা 19 দাগের এক একটা তোমরা নিজেরা পারবে। 19 দাগের এক একটা একদম ইজি, মানে ওই বড় কোশ্চেনের ভিতর অঙ্কের যেরকম সলভ করেছো সেই কনসেপ্টে, সেই একটা অঙ্কের কনসেপ্টেই ওই অঙ্কটা আছে, ঠিক আছে? ছোট্ট একটু হবে, তবু আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা করাচ্ছি না, তোমরা নিজেরা করবে, নিজেরা করে আমাকে দেখাবে কে কি পারো, আমি দেখব। বলেছে আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, করছি না। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে একদম ইজি জিনিস। বর্গক্ষেত্রের তোমাকে আগে ভাবতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু। তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য থেকে কি বার করতে হবে? বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বাহু√2, মানে a√2 লিখতে পারি। তাহলে শর্তানুসারে দিয়ে a√2 = 12√2 করতে পারি। তাহলে √2 কেটে গেল, এর মান 12 হচ্ছে, তাহলে বাহু পেয়ে গেল। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? 12 × 12 মানে 144। এর মুখে মুখে অ্যান্সার বেরোবে, মানে বি এর দাগেরটা অ্যান্সার হবে। ঠিক আছে, নিজেরা করবে, বুঝিয়ে দিলাম, নিজেরা করবে। আচ্ছা, দুই একটা পারবে না, দুই একটা আমি করিয়ে দিচ্ছি। দুই একটা একটু টাফ আছে, অন্যরকম। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে a1 বর্গ একক, ওই বর্গক্ষেত্রটির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল a2 বর্গ একক হলে a1 = a2 কত হবে? বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বলে দিয়েছে a1, তাহলে ক্ষেত্রফল আমাকে ওখানে বলে দিয়েছে। তাহলে আমার অঙ্ক অনুযায়ী আমি যদি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য ধরি বর্গক্ষেত্রটি বাহু = a একক, তাহলে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল কত হবে? মানে সূত্র অনুযায়ী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a1 = a² একক, বর্গ একক লিখতে পারি, a² বর্গ একক, a² বর্গ একক। তুমি বলবে a1 কোথা থেকে আসলো? দেখো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল a1 বলে দিয়েছে, তাহলে আমি a1 এর মান এটা লিখতে পারি তো, কারণ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল a1 আমার বইতে বলে দিয়েছে। তাহলে আমার অঙ্ক অনুযায়ী আসছে a², তাহলে a1 এর মান এটা বলতে পারি তো, ওই জন্য একবারে বুঝিয়ে দিলাম, ব্র্যাকেটে a1 দিয়ে। এবার হচ্ছে কর্ণের উপর অঙ্কিত, তাহলে বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, কারণ কর্ণের উপর অঙ্কন করতে বলেছে, তাহলে বর্গক্ষেত্রটার তো কর্ণের দৈর্ঘ্যটা তো দরকার। তাহলে a√2 মানে বাহু√2 হয় একক। বোঝা গেল? বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার বলেছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, একটা বাহুর দৈর্ঘ্য ছিল a, তখন ক্ষেত্রফল a², তখন ক্ষেত্রফল a1 এর মান হচ্ছে a²। এবার কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম a√2, এই কর্ণটার উপর আরেকটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে। তাহলে ওই বড় প্রশ্নের মধ্যে একটা কনসেপ্ট ছিল আয়তক্ষেত্রের কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে, তার মানে আয়তক্ষেত্রের কর্ণটাই বর্গক্ষেত্রের একটা বাহু। তাহলে এখানেও সেম, বর্গক্ষেত্রের এই কর্ণটাই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে তো, যেহেতু বর্গক্ষেত্রের এই কর্ণের উপর আরেকটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে, তাহলে বর্গক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্যটা ওই মানে দ্বিতীয় যেটা এই কর্ণের উপর আঁকা হয়েছে বর্গক্ষেত্রটা, সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য এটাই হবে তো, কারণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা যেহেতু। সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমি বলতে পারি a√2 একক। কেন বোঝা গেল? বোঝালাম। এবার এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, মানে এখন আবার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বইতে দেখো বলে দিয়েছি a2,
তাহলে a2 ইকুয়ালস টু লিখতে পারি কি a√2 তার হোল স্কয়ার বর্গ একক, কারণ বাহু স্কয়ার, আমার তো বাহু এইটা, কর্ণের দৈর্ঘ্য যেটা সেটাই বাহু, কারণ কর্ণের দৈর্ঘ্যের উপর বর্গক্ষেত্রটা আঁকা হয়েছিল, তাহলে কর্ণের দৈর্ঘ্য যেটা সেটাই বাহু, বাহুর দৈর্ঘ্যটা স্কয়ার করলাম, তাহলে এখান থেকে পাবো 2a স্কয়ার। এবার বলে রাখি 2a স্কয়ার কিভাবে আসলো, রাইট? 2a স্কয়ার কিভাবে আসলো? এর স্কয়ার যদি করি তাহলে a স্কয়ার হয়, আর √2 এর স্কয়ার যদি করি 2 হয় শুধু, কারণ রুট আর স্কয়ার কেটে যায় বা উঠে যায়, কারণ উল্টো যেহেতু রুট আর স্কয়ার উঠে যায়, তাহলে 2a স্কয়ার হয়। এবার আমাকে কিছুই না, বার করতে বলেছে a1 is to a2, তাহলে a1 কত ছিল a স্কয়ার আর a2 কত ছিল 2a স্কয়ার, তাহলে a স্কয়ার উঠে যায়, পড়ে থাকে 1:2। তার মানে এটার অ্যান্সার হচ্ছে তোমার এ নাম্বার অপশন হচ্ছে অ্যান্সার। ওকে, এবার হচ্ছে দেখো 18 3 দাগেরটা, সরি 19 এর 3 দাগেরটা। 3 দাগেরটাও ওই বড় কোশ্চেনের কনসেপ্টের ভিতর পড়েছো। এই যে এক্ষুনি দুটো অঙ্ক পড়েইছি, একটা হচ্ছে ওই 15 দাগেরটা আর একটা হচ্ছে ওই 18 দাগেরটা, মানে টোটাল মেজের মধ্যে টোটাল কটা টাইলস লাগবে সেটাই বার করতে হবে। দেখো ওই জিনিসই বলেছে, আমি বুঝিয়ে দিচ্ছি, নিজেরা বাড়িতে করবে। 6 মিটার লম্বা আর 4 মিটার চওড়া, লম্বা মানে দৈর্ঘ্য বোঝা আর চওড়া মানে প্রস্থ বোঝা, একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে, মানে কটা টালি লাগবে সেটা বার করতে হবে। আচ্ছা, বর্গ টালি মানে বোঝাতে চাইছে যে বর্গাকার টালি, বর্গ টালি মানে ওখানে বোঝাতে চাইছে কটা বর্গাকার টালি লাগবে, আর যেটা আমার জায়গাটা সেটা হচ্ছে আয়তকার। আচ্ছা দেখো, এক জায়গায় ডেসিমিটার বলেছে মানে 2 ডেসিমিটার, আর এক জায়গায় বলেছে 6 মিটার আর 4 মিটার, তাহলে 6 মিটার আর 4 মিটারটাকে ডেসিমিটারে নেবে, গেল মিটার থেকে ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ হবে, 6 × 10 60 আর 4 × 10 40 আছে। তাহলে আয়তকার জায়গাটার ক্ষেত্রফল বার করবে 60 × 40 করে, ওটা ওরকমই রেখে দেবে, গুণফল বার করবে 60 × 40 করেই রেখে দেবে। আর এক একটা বর্গাকার টালির ক্ষেত্রফল হবে 2 × 2, যেহেতু বর্গাকার ওই জন্য বাহু একটাই, মানে 2 × 2 হবে, বর্গাকারের তো আর প্রস্থ নেই, তাহলে 2 × 2, তাহলে আয়তকার জায়গাটার ক্ষেত্রফল আসলো 60 × 40, আর বর্গাকার জায়গার টালির এক একটা বর্গাকার টালির ক্ষেত্রফল আসলো 2 × 2, ওটা ওরকমই রেখে দাও। তাহলে এবার টোটাল জায়গাটার ক্ষেত্রফলকে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মোট কটা টালি পাবো সেটা বেরিয়ে যাবে। তাহলে মোট টালির সংখ্যা লিখে এবার করবে হচ্ছে টোটাল জায়গাটার ক্ষেত্রফল বাই এক একটা টালির ক্ষেত্রফল, করলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই 3 অবধি থাক, 18 দাগের 19 দাগের 3 অবধি। আজকে অনেকগুলো অঙ্কই করেছি, ভালো করে বুঝবে অঙ্কগুলো কিন্তু একটু টাফ আছে, ভালো করে কথা শুনবে, হেডফোন লাগিয়ে কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। আর যেভাবে বলেছি কথা না শুনলে অঙ্ক বুঝতে পারবে না, বইটা পড়বে, আমার কথা শুনবে, তাহলে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই।